আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর আমরা চলে এসেছি কুষ্টিয়াতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আধ্যাত্মিক ফকির সাধক এবং বাউল সঙ্গীত শিল্পী লালনের সমাধিস্থলে। আমরা ঢাকা থেকে কিছুক্ষণ আগে এখানে এসেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ঢাকা থেকে এখানে আসবেন এবং কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সেই ব্যাপারে পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে। যাত্রা শুরু ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের এই বাসটিতে করে। 600 টাকার বিনিময়ে নন এসি পরিবহনের এই বাসটিতে করেই আমরা প্রথমবারের মতো যাচ্ছি লালন ফকিরের দেশ কুষ্টিয়াতে। যমুনা সেতু পার হয়ে ঝিনাইদহগামী হানিফ পরিবহনের এই বাসটি আমাদেরকে বিরতি দিয়েছিল ন্যাশনাল ফুড ভিলেজে, যেটি সিরাজগঞ্জ লাইনে অবস্থিত। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসটি আবারও চলতে শুরু করে। ভোর 5টার দিকে আমরা কুষ্টিয়ার মজমপুর গেটের সামনে নেমে যাই, কারণ ফকির লালন শাহ মাজারে যেতে হলে আমাদেরকে মজমপুর গেটেই নামতে হবে। শিল্পী হোটেল থেকে সকালে আমরা আমাদের নাস্তার পর্ব শেষ করে আমরা রওনা হয়েছি আধ্যাত্মিক ফকির সাধক লালনের মাজারের দিকে। মজমপুর গেট থেকে আমরা একটি অটো ঠিক করেছি। জনপ্রতি 20 টাকা করে আমাদের ভাড়া গুনতে হবে। আমাদের যেতে হবে লালনের আখলা বলে পরিচিত ছেউরিয়া গ্রামে। (1774 সালে জন্মগ্রহণ করা লালন ফকির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। লালন ফকির একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার এবং গায়কও ছিলেন বটে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকে তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। লালন ফকিরের জীবনধারা নিয়ে বহু বিতর্ক রয়েছে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায়নি। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত 288 গান রয়েছে, যে গানগুলোর মধ্যে তার জীবন সম্পর্কে কোনো তথ্যই তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। আধ্যাত্মিক এই সাধক কোথায় জন্মগ্রহণ করেছেন তা নিয়েও রয়েছে নানান বিতর্ক। লালন নিজেও কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন ফকির 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলায়, বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো এক লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ফকির সাধক লালন হিন্দু না মুসলিম তা নিয়েও রয়েছে নানান বিতর্ক। এক সূত্র থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। হিতকরী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়। তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে চলে যায় যার যার উদ্দেশ্যে। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ নামক একজন ব্যক্তি। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউরিতে স্ত্রী ও শিশুসহ বসবাস শুরু করেন। ছেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। পরবর্তীতে তিনি সিরাজ শাহের কাছ থেকে দীক্ষা নিয়ে ছেউরিয়াতে এখানেই একটি আখড়া গড়ে তোলেন। 1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে ইন্তেকাল করেন এবং ছেউরিয়াতেই তাকে সমাহিত করা হয়।
আস্তে 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 বাস। ভাই আমাদের বকুলের মালা বানায় নিচ্ছে। না তুমিও একটা বানায় নিয়ে নাও, বক দিও। তুমি 19,000 আমুর জন্য নিয়ে আনোটা বানায় নাও, 19,000 আমুর জন্য বানাও। হ্যাঁ তুমি এখান থেকে সরাসরি যাবা। দেখবে যে অন্যরকম এক ফিলিং দিবে ভাই। আমি তো ভাই ভিডিও ম্যান, আমারটা বানাই দিও। হ্যাঁ আমার বোর জন্য, ফাতেমার জন্য। তাহলে যখন আমি বানাবো তখন আমারটা ভিডিও তুমি করে দিও। সাম্প্রদায়িক ধর্মবাদীরা লালনের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে তার সর্বাধিক সমালোচনা করে থাকে। লালন তার জীবদ্দশায় নিজের ধর্ম পরিচয় কারো কাছে কখনোই প্রকাশ করেননি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সমগ্র বিতর্ক ছাপিয়েও তার গানের কথাগুলো পেয়েছে জনপ্রিয়তা। তাই তো তিনি বলে গেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কুষ্টিয়ার অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে বিখ্যাত কুলফি মেলাই। আমরা সারাদিনে কতবার যে কতগুলা আইসক্রিম খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। লালন ফকিরের আখড়া থেকে আমরা এবার যাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্যতম একটি পর্যটক স্থল শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে। যাত্রাপথে মধুমতি নদীর উপর নির্মিত এই ব্রিজের উপরে কিছুক্ষণ অবস্থান করছি। এইটা পাচ্ছি হার্ডিং ব্রিজ আর এই ব্রিজ একসাথে হলো। এটা ছোট, ওইটা হলো বড়, ওটা হলো ডবল লাইন। প্রায় 11 একর জায়গা জুড়ে নির্মিত রবীন্দ্র কুঠিবাড়ির এই বাড়িটি 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমবার শিলাইদহ আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানেই অবস্থান করেন। কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশ তোরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হল কক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলো রানীগঞ্জ টালি দিয়ে তৈরি। নিচতলার উপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ। দোতলার ওপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে। 1912 সালে এখানে থাকার সময় তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কাজ শুরু করেছিলেন। বলা রেখা ভালো, 1905 সালে এই ভবনে থাকার সময়ই তিনি একটি গান লিখেছেন যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। 2013 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করেন। তিনি তখন সরকারকে জানান তিনি এই কুঠিবাড়ির স্থানে একটি কমপ্লেক্স নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে চান। 4 বছর পর দুই দেশের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং 2020 সালের মধ্যে কমপ্লেক্সটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। কুঠিবাড়ির এই স্থানটি এতটাই মনোরম এবং সুন্দর পরিবেশ যে পাখির ডাক আর কুহুতানে আপনার সারাক্ষণ মন ভরে থাকবে। রয়েছে এখানে টাকা দিয়ে গান শোনার ব্যবস্থাও। দুপুর গড়িয়ে যাচ্ছে, এবার আমাদের গোসল করার পালা। আমরা এবার চলে যাব সরাসরি পদ্মা নদীর ঘাটে, যেখানে আমরা আজকে গোসল করব। যদিও প্রাথমিক অবস্থায় জাহিদ আমাদের গোসল করতে বাধা দিয়েছিল, যেটি ভিডিও রেকর্ডে প্রমাণ রয়েছে। পরবর্তীতে সেই সবার আগে নেমে গেছে পানিতে। গোসল করার দরকার না, হোটেলে চলে যাই। আর এটা পুরো শরীর জ্বালাই ফেলে, তুমি নামবে নামো। চলে এসেছি আমরা পদ্মা নদীতে। আমরা এখন এখানে গোসল করব। ঠান্ডা ভালো 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 নেমে ভালো হয়েছে। নেমে ভালো হয়েছে মিজান। এই মিজান, হ্যাঁ নেমে ভালো হয়েছে মিজান। বেশি ভালো হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে মিজান। তোমার কি হয়েছে আমি বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না। নামিচ্ছি। এই যে পায়ে ঠুকরাইতেছে, কি সুন্দর। এই যে মাত্র কি লাগে পায়ের নিচে। কি পাইছো? চশমা। এর কিছু করতে হবে। সিরাজ ওটা আমার দিস, আমি কিন্তু আগে বুকিং দিছি। হ্যাঁ না আমার তো চশমা না, এলে কইতেছি। হায় রে তোমার না সিরাজ, এটা তোর না। আমি গাইবো। এই মেজাও, এই চশমা হলো ওর। এই চশমা এটা ই করো না। এই রাজীব, বুকিং কিন্তু আমি আগে দিচ্ছি চশমার। এই চশমা তুমি কখন পড়ছো? এটা হলো বাইকে আইছে। আসছে এটা এখন মালিক আমি, কিন্তু তুমি তো পাও না, এটা পাইছে রাজীব। রাজীব ভাই পায় আমাকে না দিয়ে দেয় না, তুমি রাজীবকে বুঝাই দাও, সে দিবে, সে ন্যায্য বিচার করবে। এটা আগে বুকিং দিছে, এটা ন্যায্য বিচার হবে, এটা ন্যায্য বিচার হবে। এই আমার ইটা। এই যে ভাই, আপনি কি হাজী নুরুল ইসলাম সাহেবকে চেনেন? হ্যাঁ, উনি হাজী নুরুল ইসলাম সাহেবকে চেনেন। এই যে ভাই, আপনি কি পদ্মা নদীর নাম শুনেছেন? হ্যাঁ, উনি পদ্মা নদীর নাম শুনেছে।
গোসলের পর্ব শেষ করেছি, এবার আমাদের হোটেলে যাবার পালা। দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও আমরা বের হব লালনের মাজার দেখতে। যাত্রাপথে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের এই দোকানগুলো থরে থরে সাজানো রয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে আবারও বের হয়েছি লালন মাজারের দিকে। সেখানে আমরা কিছুক্ষণ গান শুনবো বলে এসেছিলাম, তবে গানের তখন আসর বসেনি। গানের আসর বসতে না দেখে কিছুটা হতাশ মনে আমরা আবার বের হয়েছি মাঠের দিকে, যেখান থেকে কিছু টুকিটাকি খাবার দাবার খেয়ে আবারও ঢুকবো লালন শাহের মাজারে। কুষ্টিয়ার অন্যতম বিখ্যাত মুড়ি চানাচুর খেয়ে আমরা রওনা হয়েছে আবার হাকিম ভাইয়ের মিনি চাইনিজের দিকে। শুনেছি এখানকার হালিম আর চিকেন পাকোড়া নাকি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। যদিও গিয়ে দেখি এখানে হালিম যেটি বিক্রি করছে সেটি খাসির হালিম। যদিও আমি খাসি খাই না, তবুও ডালটা একটু টেস্ট করে দেখেছিলাম, তবে আমার কাছে ডালটা অসাধারণ লেগেছে। হালিম আর চিকেন পাকোড়া খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি নজরুল কালাই রুটির দোকানে। শুনেছি এখানের কালাই রুটি আর হাঁসের মাংস নাকি বেশ হয়। সম্ভব থাকবে না, দুইটাও তো হবে না মনে না, রুটি একটা দেন, যা ওই দেন আমাদেরকে, বাকিটা দুই তিনটা, আমি বেশি খাবো না, অল্প খাওয়া দাওয়া হয়ে। নজরুল কালাই রুটির দোকানে গিয়ে আমরা একেবারেই হতাশ হয়েছে। সেখানকার হাঁসের মাংস একেবারেই বাজে ছিল, লবণে ভরপুর ছিল, আমরা একেবারেই খেতে পারিনি। বেগুনের ভর্তা দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি, চলে এসেছে আবারও লালন গেটে। এসে বাসার জন্য কিছু কেনাকাটা সেরে নিচ্ছি। তবে সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে আমরা লালনের মাজারের পাশে গানের তেমন আসরই দেখতে পাইনি। লালন মাজার সম্পর্কে মানুষ যেভাবে যা বলেছে আমরা তার বিপরীত দিকটাই দেখেছি। নেই কোনো ভণ্ডামি, নেই কোনো নেশার আসর। তবে মেলার সময়টিতে এখানকার যে মাঠ রয়েছে সেখানে পাওয়া যায় নানা ধরনের নেশার দ্রব্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে সে পর্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি